বিধানসভায় বিধায়কদের সই জাল কাণ্ডে আগামী রবিবার বেলা 12টায় ফের তলব করা হয়েছে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গতকাল 5.5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি তিনি হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দিয়েছিল, সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন সন্ধ্যে 6টার কিছুক্ষণ আগেই। 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডির আধিকারিকরা। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, টানা 5.5 ঘন্টা যে জিজ্ঞাসাবাদ হলো গতকাল, কি জানা যাচ্ছে সিআইডি সূত্রে? দেখো, জানিয়ে রাখি যে গতকালকে প্রায় 5.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে এবং বেশ কিছু ক্ষেত্রে সন্তোষজনক উত্তর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি এবং সেই ক্ষেত্রে আগামী রবিবার অর্থাৎ 14 তারিখে তাকে ফের তলব করা হয়েছে ভবানী ভবনে এবং বেশ কিছু নথিপত্র নিয়ে তাকে কিন্তু আসতে বলা হয়েছে। যেটা সিআইডি সূত্রে খবর যে মূলত এই যে সই জাল কাণ্ডে যে 70 জন বিধায়কের স্বাক্ষর ছিল যে রেজলিউশনে, সেখানে একদম নিচে নাম ছিল কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তার তিনি কেন সেখানে স্বাক্ষর করেছিলেন এবং প্রত্যেকের অনুমতি এক্ষেত্রে নেওয়া হয়েছিল কিনা, তার কি ভূমিকা ছিল, কোথায় রেজলিউশন নেওয়া হয়েছিল, এরকম একাধিক প্রশ্নের উত্তর কিন্তু তার কাছ থেকে জানতে চাওয়া হয়। কিন্তু সিআইডি সূত্রে খবর যে বেশ কিছু উত্তর তিনি এড়িয়ে যান, বেশ কিছু প্রশ্নের ক্ষেত্রে তিনি মেজাজ হারান এবং বেশ কিছু উত্তর কিন্তু এখনো পর্যন্ত তাদের ধোঁয়াশা রয়েছে এবং সন্তোষজনক নয়। এবং সেই কারণে আবারও একবার তাকে পরশুদিনকে তলব করা হয়েছে, অর্থাৎ রবিবার দিনকে, বেশ কিছু নথিপত্র নিয়ে। এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিআইডি যারা মূলত এই তদন্তভার দেখছে, সেই 10 থেকে 12 জন আধিকারিকরাই গতকাল দফায় দফায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করে এবং এই 12 জনের টিমের মধ্যে কিন্তু একজন হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞ বা এক্সপার্টিজও ছিল। মূলত তার যেটা ভূমিকা ছিল যে এই যাদের হ্যান্ডরাইটিং ছিল তারা সেই সমস্ত বিধায়কেরই কিনা কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরই সেখানে রয়েছে কিনা, এই বিষয়টা কিন্তু জানার জন্য তাকে রাখা হয়েছিল। তো সার্বিকভাবে কালকে 5.5 ঘন্টাতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিত বেশ কিছু সন্তোষজনক উত্তর না দিতে পারাতে ফের তাকে 14 তারিখে বা রবিবার দিনকে তলব করা হয়েছে ভবানী ভবন। সুকান্ত, ধন্যবাদ। 14 জুন বেলা 12টায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিআইডি তরফ থেকে। গতকাল সন্ধে তিনি হাজিরা দিয়েছিলেন। 5:49 পৌঁছন ভবানী ভবনে। এরপর সেখানে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর 11:30টায় বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে 3বার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল, হাজিরা তিনি দেননি। গতকাল হাইকোর্টের নির্দেশের পর অবশেষে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ 5.5 ঘন্টার জেরার পরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডির যে দপ্তর সেখান থেকে বেরোচ্ছেন। আজকে দেখা গেল যে 3 দিন ডাকার পরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তলবে সাড়া দেননি। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সিআইডির যে দপ্তর সেই দপ্তর থেকে বেরোচ্ছেন। আজকে কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরায় সাড়া দিতে হবে এবং তারপরেই কিন্তু আজকে তিনি 5:49 নাগাদ এসে পৌঁছন এই সিআইডির দপ্তরের। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে করে এই মুহূর্তে সিআইডির যে দপ্তর ভবানী ভবনে অবস্থিত সেখান থেকে তিনি বেরোচ্ছেন। আজকে 5.5 ঘন্টা তিনি তদন্তকারী অফিসারদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন এবং 5.5 ঘন্টা পরে কিন্তু তিনি এই মুহূর্তে ভবানী ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন। আজকে তাকে তলব করা হয়েছিল এবং তারই সঙ্গে হাইকোর্টের নির্দেশ ছিল যে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডিতে ভবানী ভবনে যে দপ্তর সেই দপ্তরে এসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এবং সেই মোতাবেক দেখা যায় 5:49 নাগাদ তিনি আসেন এবং সিআইডির যে দপ্তর ভবানী ভবনে সেখানে এসে হাজিরা দেন। 5:43 নাগাদ তিনি বাড়ির থেকে বেরিয়েছিলেন এবং তার আগেই দেখা গিয়েছিল 4টে নাগাদ তিনি এয়ারপোর্টে নামেন। তারপরে বিমানবন্দর থেকে সরাসরি মনে করা হয়েছিল তিনি ভবানী ভবনে যাবেন, কিন্তু তিনি বাড়ি যান। প্রথমে কালীঘাট রোডের বাড়ির থেকে বেরোন 5:43-এ, তারপরে 5:49-এ এসে পৌঁছান ভবানী ভবনের যে সিআইডির দপ্তর সেখানে। প্রথমে তার রেজিস্টারে সই এবং একাধিক যে সমস্ত নথিভুক্তিকরণের প্রসেস সেগুলো সম্পন্ন করা হয় এবং তার পরবর্তীতে 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবন থেকে বেরোলেন, সিআইডির দপ্তর থেকে বেরোলেন। এর আগে দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3বার সামন করেছিল সিআইডি, কিন্তু তিনি আসেননি। আজকে যখন রক্ষা কবচের মামলার শুনানি চলছিল তখন হাইকোর্ট থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে তিনি আজকে 6টার মধ্যে হাজিরা না দিলে সেক্ষেত্রে কিন্তু রক্ষা কবচ নিয়ে সংশয় থেকে যাবে। তাই সেক্ষেত্রে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 5:49 নাগাদ আসেন এবং এই যে ভবানী ভবনের সিআইডির দপ্তর সেখানে এসে হাজিরা দেন। 5.5 ঘন্টা টানা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ক্যামেরায় দিব্যেন্দুর সিংহের সঙ্গে মুখোপাধ্যায়, বিপি আনন্দ, কলকাতা। চৌঠামে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল আর তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা তারা সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর গতকাল ক্ষোভে ফেটে পড়লেন প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
যে মনে করে যে ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি, তার সঙ্গে কেন থাকতে যাব? এত অ্যারোগেন্সি কিসের এত অ্যারোগেন্সি? ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূলে বিদ্রোহের আগুন। নিঃস্ব রিক্ত তৃণমূলের কার্যত অন্ধের নড়ে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের সেই বর্ষিয়ান সাংসদও চটলেন, কারণ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে বিপর্যয়ের পর যার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলের একের পর এক নেতা জনপ্রতিনিধি। ডায়মন্ড হারবার মডেল নিয়ে বলেছিল, এই তো ডায়মন্ড হারবার মডেল আজকে শেষ করে দিয়ে গেল পশ্চিমবাংলায়। এই ডায়মন্ড হারবার মডেল নিয়েই তো কথা বলেছিলাম 2022। আমি একা। যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু দিদি যদি মনে করে যে অভিষেক বাদ দিয়ে চলবে, তাহলে আমি আছি। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর থেকে লাগাতার তৃণমূলের একের পর এক প্রবীণ নেতার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিপর্যয়ের দায় নিশ্চয়ই মমতাদি এবং নিশ্চয়ই অভিষেকের, কারণ তাদের দুজনের উপরে দলটা চলত। কেউ দল ছেড়েছেন, কেউ পথ ছেড়েছেন, সকলেরই ক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনের সং আছে, গঠন নেই। তার রাজ্যসভার যে সং রিংমাস্টারের ভূমিকা পালন করছেন। মানে আমরা সবাই যেন জানোয়ার, আর রিংমাস্টার হচ্ছে ওই হান্টার মারছে যে দুটো পা তুলে দাঁড়াও। মানে কি করব, কার সঙ্গে কথা বলবো, অন্তত আমার অভিজ্ঞতা তাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকালকার আধুনিক নেতা, তিনি তৃণমূল স্তর থেকে নেতৃত্বে উঠে আসেনি। ধরুন 4 তারিখের পর ডিজে বাজাবো বা শ্মশানে চুল্লি তাতে এই ধরনের মন্তব্য গণতন্ত্রে অভিপ্রেত হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্টেটমেন্টটা সেটা সমর্থনযোগ্য হতে পারে না। এত রোষ ক্ষোভের পরও স্বপদে বহাল রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটা ভুল বলছি সেটা হচ্ছে ওর লাইফস্টাইলটা। ও যেভাবে দলে যেভাবে ও জীবনযাত্রা তৈরি করেছে সেটা চোখে লাগার মতন, এবং তাতেই ওর মানে চলাফেরা বা যেরকম সিস্টেম, তাতেই কিন্তু ও হচ্ছে সবার কাছে অভিযোগের কারণ। দিদি মাটিতে বসে চা খায়, সেখানে অভিষেক হয়তো বা মাটিতে বসে। একটা বিষয় পরিষ্কার, যে ধরনের অনৈতিকতা এবং যে ধরনের ধরুন থ্রেট কালচার যাকে বলে, এবং যে ধরনের গণতন্ত্রের অভাব দলের মধ্যে সবার বোধ হচ্ছিল, তাতে করে সকলে একটু নিঃশ্বাস ফেলে স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করছে। এবার কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? অর্ণব মুখোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। লোকসভায় তৃণমূলের দলনেতা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদদের পাশে কোনোদিন তিনি দাঁড়িয়েছেন? ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে প্রশ্ন তৃণমূলের প্রতিনিধি অরূপ চক্রবর্তীর। তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত নেন মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি, আমরা তাই জেনে এসেছি এবং আমরাও বলেছি। এই যে কুণালদার বক্তব্য দেখাচ্ছেন, কুণালদারই স্টেটমেন্ট ছিল মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে, এই কয়েনেসটা তো আমরাও বলেছি। তাহলে যখন তৃণমূলের কমিটি তৈরি হচ্ছে, সেটা মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্ব হচ্ছে। এই কমিটিতে যুব সভানেত্রী সায়নী ঘোষ, আমি জানি না, কুণালদাই আজকে বলছিলেন, দেখলাম যে আমি কি কোভিডের সময়কার কোনো ছবি দেখছি, যে মুখে মাস্ক, চোখে সানগ্লাস, মাথায় টুপি, রাজ্যের যুব সভানেত্রী তিনি এয়ারপোর্ট থেকে আছেন। আমি যদি পুরনো ছবি হয় আমি মার্জনা চাইব। আজকেরই ছবি। আবার ধরুন মহিলা পদে রাখা হয়েছে মালা রায়কে। মালাদিকে আমি অত্যন্ত রেসপেক্ট করি, আমি মালাদির থেকে প্রথম দিন থেকে কাজ শিখেছি, আমি তো মালাদিকে দোষ দিতে পারবো না। মালাদি যখন হেকেল ধরেন, মালাদির কিছুদিন আগে আমি সুমন আগের সত্ত্বেও বলেছি নি রিপ্লেসমেন্ট অপারেশন হয়েছে, মালাদি ভালো করে হাঁটতে পারেন না। মালাদির বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে, কেস ফাইল হয়েছে, মালাদিকে কোর্টে গিয়ে জামিন নিতে হয়েছে। আমার প্রশ্ন তো এখানে, যে মালাদি মেম্বার অফ পার্লামেন্টে তৃণমূলের প্রতিনিধি দল, পার্লামেন্টের দলীয় নেতার নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্লামেন্টে একটা নিন্দা প্রস্তাব তৃণমূল কংগ্রেস এনেছিল, মালাদির পাশে দাঁড়িয়েছিল। আজকে আমি যদি মালারায়, আমি যেটা মিডিয়ায় দেখছি, ন্যূনতম স্পিকারকে জানানো হয়েছে যে একজন মহিলা সাংসদের সঙ্গে এটা করা যায় না। আজকে যদি আমি জানি না এখনো সত্য, যদি মালারায় বিরোধী ব্লকের সাথে সই করে থাকেন, মিডিয়ায় দেখেছি, আমি জানি না, তাহলে আমি মালারায়কে দোষ দিতে পারবো না তো। আজকে এটা তো সত্যি কথা, সিঙ্গেল পয়েন্ট। এই যে অনির্বাণ বললো যে আমি খারাপ সময় রয়েছি, ভালো সময় ছিলাম, খারাপ সময় পালিয়ে যাইনি। অনির্বাণ ভালো খারাপ সময় বলে মমতা ব্যানার্জির পাশে যেতে পারবে। আজকে যদি তৃণমূল জিততো, অনির্বাণ মঞ্চে তো দূর, মঞ্চের 3 হাত দূরে না 30 হাত দূরে থাকতে হতো। পাশে মমতা ব্যানার্জির পাশে সিরিয়ালে সেলিব্রিটিরা থাকতেন, এমএলএরা উঠতে পারেননি মঞ্চে দিনের পর দিন। দীর্ঘদিন ধরে তৃণমূলের ক্রাইসিসে মমতা বন্দ্যোপাধ্যায় যার ওপর ভরসা করেছেন, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবার কার্যত উপেক্ষা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার জেরে অপমানিত আহত হয়ে মামলা থেকেই সরে গেলেন বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নেত্রীকে আলটিমেটামও দিলেন তিনি।
কিন্তু আমাকেও তো চোর চোর শুনতে হচ্ছে ওর জন্য। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনাকে কোর্ট, ক্রাইসিস, কল্যাণ, তৃণমূলে দীর্ঘদিন ধরেই এই তিনটে শব্দ কার্যত সমার্থক। যে কোনো ক্রাইসিসে, যে কোনো জটিল মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় যার উপর ভরসা করেছেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দশকের পর দশক ধরে কোর্টে অবধারিতভাবে যে মানুষটাকে গায়ে কালো কোট চাপিয়ে তৃণমূলের হয়ে সওয়াল করতে দেখা গেছে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেটা তৃণমূল বিরোধী থাকাকালীন সিঙ্গুর নন্দীগ্রামের মতো মোড় ঘুরিয়ে দেওয়া মামলা হোক, কিংবা এসআইআর বা আইপ্যাকের মতো সাম্প্রতিক হাই প্রোফাইল মামলা। কিন্তু সইজাল কাণ্ডে মামলার ক্ষেত্রে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই হঠাৎ উপেক্ষা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সত্যি কথা, অভিষেক ব্যানার্জি দিদির ব্লাড রিলেশন, ভাইপো, কিন্তু 40 বছর আমরা দিদির জন্য খেটেছি। আমাদের সঙ্গে ব্লাড রিলেশন নয়, কিন্তু দিদিকে আজকে বুঝে নিতে হবে। ৮এর দশকের শুরুতে আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ 40 বছরের বেশি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন। তৃণমূলের ক্ষমতায় আসার রাস্তা তৈরি করেছিল সিঙ্গুর নন্দীগ্রাম। তবে এসব ইস্যুতে কোর্টে তৃণমূলের হয়ে আইনি লড়াইটা যিনি চালিয়েছিলেন তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে আইপ্যাক মামলায় তৃণমূল যখন প্রশ্নের মুখে, তখন সেই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসআইআর নিয়ে সওয়াল করতে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছিলেন, তখনও তার পাশে ছিলেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আচরণে তিনি অপমানিত, আহত হয়ে মামলা থেকেই সরে গেলেন। এখানে বসগিরি করার জায়গা থাকে না, সম্মান শ্রদ্ধা সবাইকে করতে হয়। একটা 45 বছর আমার প্রফেশন তাকে এইভাবে ডিসরেসপেক্ট করছে, এত অ্যারোগেন্সি কেন মানতে যাবো? এই যে অবিশ্বাস, এই যে সন্দেহ, এই যে সেখান থেকে তার ইগো, সেখান থেকে তার উপেক্ষা, এইটা কিন্তু এই কেসের ক্ষেত্রে দেখা গেছে। সুতরাং এটা ঘটারই ছিল, কারণ তার মধ্যে, অভিষেকের মধ্যে এখন প্রত্যেক মানুষের প্রতি, প্রত্যেক তার রাজনৈতিক সতীর্থদের প্রতি একটা সংশয়, একটা অবিশ্বাস, একটা প্রতি মুহূর্তে একটা বিশ্বাসের অভাব, এগুলো তার মধ্যে দানা বাঁধছে এবং সেখান থেকে সে মুক্তি পেতে চাইছে, যার জন্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আর বিশ্বাস করতে পারছে না, তাই সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। বহু ক্রাইসিস থেকে তৃণমূলকে উদ্ধার করা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার নেত্রীর সামনে আলটিমেটাম দিয়েছেন। হয় তিনি, নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আলটিমেটাম দিয়েছেন, আমার মনে হয় আজকে একটা খুব ক্রিটিক্যাল দিন তৃণমূল কংগ্রেসের প্রতি, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এইটা নিতেই হবে, এই কলটা, যে উনি কার সঙ্গে আছেন, উনি তার সারা জীবনের দলীয় কর্মী নেতৃত্বের সঙ্গে আছেন, নাকি উনি একজন রাজনৈতিক রোবটের সঙ্গে আছেন। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাজনৈতিক পরিণত মস্তিষ্ক থাকতো, একটু চিন্তা ভাবনা করতেন, তাহলে এই ধরনের পদক্ষেপ, হঠকারী পদক্ষেপ হঠাৎ করে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিক্ষুব্ধ করতেন না। রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মধ্যেই আরও এক ধর্ম সংকটে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাস্তা খুঁজছেন কিছু বলার, এখন উনি ভালো সাজার চেষ্টা করছেন। কদিন আগে ছেলেকে ভোটের টিকিট পাইয়ে দিতে উনি ক্যামাক স্ট্রিটে গেছিলেন। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে এমন মন্তব্য বিজেপির প্রতিনিধি সজল ঘোষের। এই যে বলছে আমাকে ওর জন্য চোর চোর শুনতে হয়েছে, এখন খুব গায়ে লেগেছে। আরে তোকে তো মাতাল মাতাল বলেছিল, সেদিন গায়ে লাগেনি। মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। হ্যাঁ, এগুলো শুনুন, সব কিছু হচ্ছে একটা রাস্তা খোঁজা, যে আমাকে একটা কিছু বলতেই হবে, ও আজ না হলে কাল। এগুলো হচ্ছে সব একটা ফিকির, রাস্তা খুঁজছে। মামলা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছেড়েছে তো কি হয়েছে, আমাদের আছে। হ্যাঁ, আমাদের সেও বন্দ্যোপাধ্যায় আছে, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সেও ভালো উকিল, লড়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি বলছি লাস্ট লাইন অফ, বলছিলেন আপনি কি বলছিলেন, লাইন অফ ডিফেন্স। হ্যাঁ, আমি আঘাত করছি না, বলছি মুখপত্র করলি কবে, দল উঠে গেল যাবে, তবে থেকেও দায়িত্ব পেয়েছে বেচারি, কিন্তু লড়ে যাচ্ছে। আমি বলছি দেখুন, এই যে বললেন না আপনি যে বলির পাটা খোঁজা হয়, ঠিকই বলেছে, বলির পাটাই খুঁজছে। আসলে যা বলি হবার জনতা বলি দিয়ে গেছে। আপনি শুনলেন কি মারাত্মক কথা বলছে, দিল্লি থেকে এসছি ডিম মারবো বলে। আগে শুনেছিলাম দিল্লি থেকে এসছি ভোট মারবো বলে, এ বলছে দিল্লি থেকে এসছি ডিম মারবো বলে। মানুষের রাগ, মানুষের যন্ত্রণা, মানুষের ক্ষোভ কোন জায়গায় গিয়ে পৌঁছায়। কিন্তু এই যে আজকে সতীলক্ষ্মী সাজার চেষ্টা করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মোটেও আপনারা ভুলে যাবেন না, কদিন আগে ছেলের টিকিট পাওয়ার জন্য এই কিন্তু ক্যামাক স্ট্রিটে গেছিল, এরাই ক্যামাক স্ট্রিটে গেছিল। ভুলে যাবেন না, যদি
আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিততো, তাহলে বাড়ির সামনে ডালা নিয়ে আরতি করত, একদম ঠিক। আমি বলছি তোমরাও ভুলে যেও না, আজকে যারা তোমাদের দলের দিকে লাইন দিচ্ছে বা আলাদা ব্লক করে তোমাদের ফিলার দিচ্ছে, তাদের অনেকেও এইভাবেই টিকিটটা পেয়েছে। একদম দাদা, আপনি নিশ্চিন্তে থাকুন। আমরা দেখে নিয়েছি যে বুলেট প্রুফের বদলে এখন ডিম প্রুফ লাগছে, এটাও পাল্টাতেও সময় লাগবে না যদি আমরা ভুল করি। অতএব আমরা এইসব দিকে তাকাচ্ছি না। তাকাচ্ছ তো বোঝা যাচ্ছে, কারণ ভূপেন্দ্র যাদবের ফ্ল্যাটে মিটিং হচ্ছে। আরে দাদা, তাকাচ্ছ তো বটেই। ওখানে যেখানে যেখানে যতটুকু প্রয়োজন আছে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে তো আইনগুলো পাস করাতে হবে, সেখানে একটু পাশ কাটিয়ে সাইড লাইনে রেখে দিলাম। আগামী লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে, তাদের জোটসঙ্গী করা হবে, এমন কথা কোথাও বলা হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।